দেখেন এগুলো নিয়ে বহু আলাপ করছি, আজকে অন্য জায়গা থেকে আগে দেখেন এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে আলাপ হচ্ছিল, এখানে সারওয়ার তুষার বলল যে কোন বিদেশ থেকে কে কি বললো এটা কিছু আসে যায় না, কোনো গুরুত্বপূর্ণ নেতা এটা পজিশন নেয় না ওনার পক্ষে। নো, মুজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার ফুয়াদ, ওনাদেরকে নিশ্চয়ই ভুইফোন নেতা বলবেন না। হ্যাঁ, তারা এই খলিলুর রহমান সাহেবের পক্ষে অবস্থান নিয়েছে, তার প্রতিবার প্রশংসা করেছে। বিএনপির যখন তার বিরোধিতা করছিল তখন তারা বিএনপির বিরোধিতা করেছিল খলিলুর রহমান সাহেবের পক্ষ নিয়ে। ফলে এটা শুধুমাত্র বিদেশ থেকে যারা থাকে অ্যাক্টিভিজম করে অনলাইনে তারা খলিলুর রহমানকে শ্রেষ্ঠ প্রতিভা আকারে আখ্যায়িত করছে তা না। দেশের যারা রাজনীতিবিদ, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, এখন জোটের তো একটা দলের প্রধান, হ্যাঁ, তারা এটা করছে। ফলে এটা তথ্য হিসেবে সঠিক না। আরেকটা হলো 2001 থেকে 6 সাল পর্যন্ত উনি যদি বিএনপি সরকারের সময় দায়িত্ব পালন করে থাকেন, তারপরে আর সে গুপ্ত হয় কিভাবে? সে তো প্রকাশ্যই জানা কথাই। হ্যাঁ, আর বিএনপি একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসেবে এর সাথে গুপ্তভাবে যুক্ত থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, প্রকাশ্যভাবেই থাকা যায়। মাত্রাগত পার্থক্য আছে, কোন লেভেলে অ্যাক্টিভিজমে থাকা। জি, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিতর্ক কেন? হ্যাঁ, এখন আচ্ছা, তারপরে আসেন আপনার এই যে দেখেন এখানে সংস্কার, নির্বাচন এবং এই জুলাই সনদ এবং আপনার গণতান্ত্রিক উত্তরণ, এগুলোকে শুরুর থেকে এগুলোকে একটা কনস্পিরেসির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিপ স্টেটের এজেন্ডাগুলোর মধ্যে ঢুকে গিয়েছে। বিএনপি সালাউদ্দিন সাহেব যেটা বলেছে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি, এরকম কোনো কথা উনি বলেন নাই। উনি বলছে আমরা নির্বাচনের স্বার্থে, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে আমরা মেনে নিয়েছি। কোনটা মেনে নিয়েছি? জনগণকে যেভাবে বলা হয়েছে, আমরা যে জুলাই সনদটা এই সংসদের দক্ষিণ প্লাজায় টিপ টিপ বৃষ্টিতে স্বাক্ষর করেছি, সেইটার গণভোটে রাজি হয়েছি, সেইটার ম্যান্ডেট অক্ষর অক্ষরে পালন করবো, সে কথা এখনও বলতেছে। সমস্যা কোথায়? এবং সেখানে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোতে এই সংসদ রহিত করে রাখছে, আরও অধিক যাচাই বাছাই করে তারপরে আইন করা হবে। সো বিএনপির পুরো আচরণের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। কিন্তু আপনারা মনে করছেন যে এই যে অধ্যাদেশ মানে কি স্বল্প সময়ের জন্য আইন, অধ্যাদেশকে আপনারা মনে করতেছেন এটা একটা নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য। এটা একটা অগণতান্ত্রিক আচরণ। কিন্তু গণভোটে যে জনগণ রায় দিয়েছে, তো সে জনগণ রায় দিয়েছে, এই রায় তো জনগণ বিএনপি চেয়েছে, হাবোর্ড বিএনপি চেয়েছে। তো সমস্যা কি? এই যেই সনদে স্বাক্ষর করেছি তার জন্য আমরা হাবোর্ড চেয়েছি। বিএনপি যখন হ্যাঁ ভোট চেয়েছে তখন কি গণভোটের প্রশ্ন দেখেনি? গণভোটের প্রশ্নের মধ্যে তো এটা ছিল যে নির্বাচিত রাজনৈতিক দল তারা যেই মতো স্বাক্ষর করেছে সেই অনুযায়ী বাস্তবায়ন করবে, ছিলই তো, না দেখার কি আছে? তো সেই মতো বাস্তবায়ন করবে, সেখানে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরিত হয়েছে। আপনি জুলাই সনদে দেখেন, জুলাই সনদের যেটা স্বাক্ষর হয়েছে সেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেই ক্লজগুলোতে আপনি দেখেন প্রত্যেক জায়গায় ফার্স্ট ব্র্যাকেটে লেখা আছে। কিন্তু নির্বাচনের আগে গণভোটে বিএনপির রাজনৈতিক কৌশলের অংশ ছিল কিনা? গণভোটের হ্যাঁ প্রশ্ন নিয়ে বিতর্ক ছিল, শুধু বিএনপি না। অনেকে বলছে এইভাবে 4টা ক্লজ দিয়ে প্রশ্ন অপরিচ্ছন্ন, এটা জনগণও কনফিউজ ছিল। কারণ আপনি হ্যাঁ না বলতেছেন আবার 4টা প্রশ্ন দিচ্ছেন, এটা তো মানুষকে বিভ্রান্ত করেছে। সেটা তো টেকনিক্যাল সমস্যা, সেই অন্তর্বর্তীকালীন টেকনিক্যাল সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা। এবং তারা একটা অধ্যাদেশ যেটা জারি করেছে সেটার প্রতিবাদ আমি তখনই করেছিলাম যে অধ্যাদেশ গোজামিল দেওয়া, এটা পরিষ্কার না। সেই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যাটা আপনি কেন বিএনপির ঘাড়ে চাপাচ্ছেন? হ্যাঁ, বিএনপি এখন এটা নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলতে পারতো, প্রবল প্রতিবাদ। না, বিএনপি নির্বাচন দরকার জনগণের স্বার্থে, দেশের সাথে। কারণ মব কালচারে একটা অস্থিতিশীলতার মধ্যে দেশকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। আজকে দেখেন সেই অস্থিতিশীলতার জোয়ারে আজকে একটা হিন্দুত্ববাদী ফ্যানাটিক শক্তি পাশের দেশে ক্ষমতায় চলে আসছে এবং তারা ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ ঘৃণা। এবং সেটা কেন? এখানে একটা ডানপন্থা, উগ্রপন্থার উত্থান হচ্ছে, ফলে ভীষণ বেঙ্গল সফল করার জন্য হ্যাঁ যে প্রচেষ্টা নরেন্দ্র মোদী দীর্ঘদিন যাবৎ চালাচ্ছিল সেটা ছলে বলে কৌশলে আজকে হাসিল করে নিচ্ছে। এবং সেখানে নির্বাচনে যাওয়ার পরেই মুসলমানদের বাড়িতে আজকে আক্রমণ হচ্ছে, আজকে ওইখানকার মাইনরিটির অবস্থা দেখেন আপনি। ফলে এই যে এই ধরনের রাইট উইং পলিটিক্স, অনুভূতির রাজনীতি আজকে কত বড় বিপদ ডেকে আনে সেটা একটা জ্বলন্ত উদাহরণ আজকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখে ফেলছি। ফলে আমরা যে সতর্কতা বারবার করছিলাম যে এখানে ডেমোক্রেটিক ভ্যালুসগুলোকে মেইনস্ট্রিম করতে হবে, পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি থেকে বের হয়ে জনগণের মধ্যে যাইতে হবে। এবং যার যার কর্মসূচি নিয়ে আপনারা যান, বিএনপি কর্মসূচি নিয়ে গিয়েছে, বিএনপিকে মানুষ ম্যান্ডেট দিয়েছে এবং সেই ম্যান্ডেটের আলোকে বিএনপি তার নির্বাচনী ইস্তেহার প্রণয়ন করেছে। এখন সেগুলো যদি সে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, জনগণ মুখ ফিরায় নিবে, তাকে জবাব দিবে না। কিন্তু এটা নিয়ে আপনার রাজনীতি যদি হয়, এবং আরেকটা জিনিস দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন রাজনীতি হচ্ছে, তাহলে শুরু থেকেই হচ্ছে, এখন কেন? আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 18 মাস আপনি যে শাসন কাঠামো প্রয়োজন, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো 133 এগুলি কেন করা হয়েছিল? সেই সময়ের শাসন কাঠামোটা ঠিকমতো চালানোর জন্য, রাষ্ট্র পরিচালনা করার স্বার্থে, যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতির সরকার ছিল। তাহলে 18 মাসে তারা সরকার চালানোর মধ্য দিয়ে অনেকগুলো আইনের প্র্যাকটিস তারা করেছে, করার পরেও
মানুষ তো নির্বাচনে যেন পারলে আরেকটু হলে আন্দোলনে চলে যেত। তার মানে সেই সরকারের মধ্যে বাকিগুলো যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হইতো, সেই সরকারের শাসন কাঠামোর মধ্যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছিল তার একটা নিশানা কিন্তু আমরা 18 মাসে দেখছি। ফলে একটা বিশেষজ্ঞ নির্ভর, বুদ্ধিজীবী নির্ভর একটা সংস্কার প্রস্তাবনাই বাংলাদেশকে একটা কল্যাণের দিকে নিয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ কৃষি প্রধান বাংলাদেশ, কৃষকের ভাগ্যের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না, এটা একটা দুধের শিশুও বুঝে। কিন্তু তারা কৃষি সংস্কার কমিশনই করে নেই। তাহলে এই সংস্কারের উপর আপনি আস্থা রাখেন কিভাবে? এখন এই সংস্কারের উপর আস্থা না রাখলে জুলাই গাদ্দার, জুলাই বিরোধী, জনগণের সাথে প্রতারণা, এগুলি পলিটিক্যাল রেটরিক্স। ডেফিনেটলি বাংলাদেশের পুনর্গঠন লাগবে। সেই পুনর্গঠনটা কিভাবে হবে? সেই পুনর্গঠনের প্রক্রিয়াটা হবে পলিটিক্যাল। এটা কোনো লিগেল অ্যাসপেক্টে হবে না, এটা কোনো রকম কোনো রেটরিক্যাল বুদ্ধিজীবিতা বিশেষজ্ঞ নির্ভর পদ্ধতি দিয়ে হবে না। আমেরিকান বিশেষজ্ঞতা, লন্ডনের বিশেষজ্ঞতা, এটা বাংলাদেশের গ্রামে গঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের কাজে লাগবে না। ফলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, প্রধানমন্ত্রীকে দেখিয়ে কেন যেন উনি রাজনৈতিক বিষয়গুলোকে একটু এড়িয়ে যেতে চান। আমরা প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট হিসেবে দেখতে চাই। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিন। আমরা আবারও ফিরছি আলোচনায়। রেজাউল করিম রনি, যেমনটি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে পুকি হিসেবে দেখতে চাই না। প্রধানমন্ত্রীকে দেখিয়ে কেন যেন উনি রাজনৈতিক বিষয়গুলো একটু এড়িয়ে যেতে চান। আমরা প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট হিসেবে দেখতে চাই। কি মন্তব্য করবেন? দেখেন, এটা মন্তব্য নিষ্প্রয়োজন। ওনার আগে বললেন প্রধানমন্ত্রী বোবা, তারপরে বোবা প্রধানমন্ত্রী এমন বক্তৃতা দিল, সেটা আর তারা হজম করতে পারলো না, তারপরে গালিগালাজ শুরু করে দিল তাদের জোট নেতারা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি খুব পলিটিক্যালি ভাইব্রেন্ট বক্তব্য রাখছেন, পলিটিক্যাল ভাইব্রেন্ট আচরণ করছেন? যদি করতেন আপনি আচরি ধর্ম কহ পরে, তাহলে উনি বলতে পারতেন। হ্যাঁ, তারপরও বিরোধী দলের নেতা হিসেবে উনি সমালোচনা করতে পারেন। সেক্ষেত্রে মানে রাজনৈতিক আচরণ কোনটা কি হবে, এটা আমার মনে হয় না যে মানে তারেক রহমান তো বটেই, বাংলাদেশের কোনো মানুষ, রাজনীতি সচেতন মানুষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকে শুনতে চায়। তারপরে আমি এটা রেসপন্স করবো। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, এই প্রশ্নের মধ্যে, এই আকাঙ্ক্ষার মধ্যে একটা ভয়াবহ ফ্যাসিবাদী আকাঙ্ক্ষা লুকায়িত আছে আসিফ মাহমুদের আকাঙ্ক্ষার মধ্যে। সেটা হলো মিথ অফ স্ট্রং লিডারশিপ। স্ট্রং লিডারশিপ পলিটিক্যালি সবসময় ভাইব্রেন্ট, সবসময় শত্রু খুঁজে বেড়াবে, চিৎকার করে কথা বলবে, হ্যাঁ, বিরোধী পক্ষকে ধুইয়া দিবে, গালিগালাজ করবে। এইটাই হলো বাংলাদেশে এতদিনের পলিটিক্যাল কালচারের মধ্যে এরকম একটা প্রধানমন্ত্রী, মানে ইলেক্টেড কিং আমরা দেখতাম, প্রধানমন্ত্রী দেখতে আমরা অভ্যস্ত না। আমরা একটা নর্মাল মানুষ। তারেক রহমান কোনো কিং না, রাজা না, সে আমাদের সহযোদ্ধা দেশ গঠনের। শ্রমিক দিবসে নিজেরা শ্রমিক ডিক্লেয়ার করছে। আমরা তো ওরকম কিং দেখতে চাই না হাসিনার মতো। আমরা একটা সাধারণ মানুষ দেখতে চাই, যে তার বউরে নিয়ে ঘুরতে যাবে, যে তার মেয়েরে নিয়ে খেলা দেখতে যাবে, সুযোগ পেলে সে সিনেমাতেও যাবে, হ্যাঁ, পরিবারের সাথে তার বন্ধনও ভালো থাকবে, রাষ্ট্রীয় ব্যাপারগুলোতে সে খুব এঙ্গেজ হবে এবং একজন সহকর্মী সহযোদ্ধার মতো জনগণের পাশে গিয়ে দাঁড়াবে। আমরা তো এইরকম লিডারশিপই চাইছিলাম। এটাই তো গণতান্ত্রিক লিডারশিপ, এটাই তো দেখে আসছি। এখন তাকে কোন ধরনের পলিটিক্যালি ভাইব্রেন্ট হইতে হবে? হাসিনার মতো? এই জন্য ভাইব্রেশন আমরা বহু দেখছি, আর আমরা ভাইব্রেন্ট দেখতে চাই না। আমরা খুবই কনসিস্টেন্সি রক্ষা করবে এবং জনগণের পালসের সাথে মার্চ